আসসালামু আলাইকুম। এটিএন বাংলা সংবাদে সবাইকে স্বাগত জানাচ্ছি আমি চিন্তিয়া হক। শুরুতেই বিআরবি কেবল সংবাদ শিরোনাম। বিমান ভাড়া কমলেও গত বছরের তুলনায় হজের খরচ বাড়ল ৩৮,০০০ টাকা। সর্বনিম্ন প্যাকেজ ৫,০৫,০০০। ২৪ সেপ্টেম্বর পর্যন্ত নিবন্ধন। মন্ত্রিসভায় পরিবর্তনের ইঙ্গিত প্রধানমন্ত্রী তথ্য উপদেষ্টার। সরকারের গঠনমূলক সমালোচনা করা যাবে, অপপ্রচার করলে কঠোর ব্যবস্থার হুঁশিয়ারি। এক বছরে ২৫ লাখ মামলা কমাতে চায় সরকার, বললেন আইনমন্ত্রী। যাচাই বাছাই চলছে অন্তর্বর্তী সরকারের আমলে রাজনৈতিক মামলার। শহীদ রাষ্ট্রপতি জিয়া হত্যায় অভিযুক্ত মেজর মোজাফফর মানবতা বিরোধী অপরাধের মামলায় আসামি হচ্ছেন। বৃহস্পতিবার আদালতে হাজির করার নির্দেশ। মাইলস্টোন ট্র্যাজেডির ১ বছর আজ। দুঃসহ স্মৃতি এখনো ভুলতে পারেননি স্বজনরা। ভয়কে জয় করে এগিয়ে যাওয়ার আহ্বান ডাক্তার জুবাইদা রহমানের। এবং ২৪-এর এই দিনে সরকারি চাকরিতে কোটা নিয়ে হাইকোর্টের রায় বাতিলের পরেও ৪ দফা দাবিতে অনড় সমন্বয়করা। আন্দোলন মোড় নেয় সরকার পতনের ১ দফায়। এবারে বিস্তারিত সংবাদ। ২৪,০০০ টাকা বিমান ভাড়া কমানোর পরও আগামী বছরের হজের খরচ বাড়ল ৩৮,০০০ টাকা। সরকারি ব্যবস্থাপনায় সর্বনিম্ন ৫,৫,৬৪৮ টাকার প্যাকেজ ঘোষণা করেছেন ধর্মমন্ত্রী। বেসরকারি প্যাকেজ ৫,১৩,৬৪৮ টাকা। সৌদি সরকার খাবার বাধ্যতামূলক করায় ও রিয়ালের দাম বেড়ে যাওয়ায় খরচ বেড়েছে বলে জানান ধর্মমন্ত্রী। চাঁদ দেখা সাপেক্ষে পবিত্র হজ অনুষ্ঠিত হবে আগামী বছরের ১৫ মে। রিপোর্টে জানাচ্ছেন মাহবুব কবির চপল। জীবনে অন্তত একবার হজে যাবার স্বপ্ন থাকে ধর্মপ্রাণ মুসলমানদের। ইসলামের অন্যতম এই ফরজ আদায়ের ব্যবস্থা করতে নানা প্রস্তুতি নেয় সরকার। মুসল্লিদের দৃষ্টি থাকে খরচ বা প্যাকেজের দিকে। চাঁদ দেখা সাপেক্ষে ২০২৭ সালের পবিত্র হজ অনুষ্ঠিত হবে ১৫ মে। সে লক্ষ্যে ২টি প্যাকেজ ঘোষণা করেছে ধর্ম মন্ত্রণালয়। সর্বনিম্ন প্যাকেজ ৫,০৫,০০০ টাকা, যা চলতি বছর ছিল ৪,৬৭,০০০ টাকা। দ্বিতীয় প্যাকেজ ৬,১৫,০০০ টাকা আর বেসরকারি প্যাকেজ ৫,১৩,০০০ টাকা। এবার খরচ ৩৮,০০০ টাকা বেড়ে যাবার কারণ জানান ধর্মমন্ত্রী। ওই প্যাকেজটা ছিল খাবার ছাড়া, সার্ভিস চার্জ ছাড়া, ডি ক্যাটাগরি ছিল। সৌদি সরকার এবার বাধ্যতামূলক করেছে খাবার ওনারা সরবরাহ করবে। সৌদি রিয়াল আগে যেভাবে বাংলা টাকা যত কমে পাওয়া যেত, এখন কিন্তু তার বেশি দিতে হয়। তিনি জানান, গত হজের চেয়ে বিমান ভাড়া ২৪,০০০ টাকা কমিয়ে ১,৩০,০০০ টাকা নির্ধারণ করা হয়েছে, যেখানে ইউএস বাংলা প্রস্তাব দিয়েছিল ৯৮,০০০ টাকা। যাত্রী প্রতি ৩২,০০০ টাকা বেশি নেয়ার পেছনে বিমানের অতিরিক্ত খরচকে দায়ী করছেন ধর্মমন্ত্রী। ইউএস বাংলা যে ভাড়াটা বলছে এটা সম্ভব, আমি এটাকে বলবো না যে অসম্ভব না, কিন্তু কথাটা হলো বিমানের যে মাথাবাড়ি প্রশাসন, ইউএস বাংলার কিন্তু সেই মাথাবাড়ি প্রশাসন নয়। এক সময় প্রতি বছর লক্ষাধিক মুসল্লি হজে গেলেও খরচ বেড়ে যাওয়ায় সেটা ৮০,০০০-এর ঘরে নেমে এসেছে। এবার কতজন হজে যেতে পারবেন আগামী নভেম্বরে জানা যাবে বলে জানান ধর্মমন্ত্রী। নভেম্বরে চুক্তি হলে কতজন আমাদেরকে যাওয়ার অনুমতি দেয় সৌদি সরকার, কতজন আমাদের কোঠা দেয়, সেই কোঠার উপরে নির্ধারিত হবে যে কত হাজি যাবে। হজের নিবন্ধন শেষ হবে চলতি বছরের ২৪ সেপ্টেম্বর আর হজ ফ্লাইট শুরু হবে আগামী বছরের ৮ এপ্রিল থেকে। ইনশাআল্লাহ, শুকরিয়া বাবা। মাহবুব কবির চপল, এটিএন বাংলা, ঢাকা। মন্ত্রী প্রতিমন্ত্রীদের পারফরমেন্স মূল্যায়ন করে প্রধানমন্ত্রী মন্ত্রিসভায় পরিবর্তন আনতে পারেন বলে জানিয়েছেন তার তথ্য উপদেষ্টা ডাক্তার জাহিদুর রহমান। প্রধানমন্ত্রীর সাথে কথা বলে এমন আভাস পেয়েছেন বলে জানান তিনি। তবে রদবদল ১৮০ দিনের মধ্যে হবে কিনা তা নিশ্চিত করে বলতে পারেননি তথ্য উপদেষ্টা। সচিবালয়ে নিয়মিত ব্রিফিংয়ে তিনি আরও জানান, সাইবার বুলিং বন্ধে শিগগিরই প্রজ্ঞাপন জারি করবে সরকার। মাহবুব কবির চপলের আরেকটি রিপোর্ট। নির্বাচনে জয়লাভ করবার পর গত ১৭ ফেব্রুয়ারি ৪৯ সদস্যের মন্ত্রিসভা গঠন করেন প্রধানমন্ত্রী তারেক রহমান।
6 মাসের মধ্যে তাদের কারো কারো কর্মকাণ্ডে সরকার যেমন বিব্রত হচ্ছে, তেমনি অতিকথন বিরক্তির সৃষ্টি করেছে বলে বিভিন্ন সূত্র দাবি করছে। বলা ঠিক হবে কিনা জানি না, আমার হাইওয়েতে মারা গেছে 43 জন, আর বাকিটা এলজিআরডি রাস্তা, কিন্তু আমাকে জবাব দিতে হয় 170 জনের। আমরা যদি সরকার ব্যর্থ হই, আপনারাও তো ব্যর্থ, দেশটা ব্যর্থ। এমন অবস্থায় সংবাদ মাধ্যম বলছে যে কোনো সময় মন্ত্রিসভায় পরিবর্তন কিংবা রদবদল হতে পারে। এ বিষয়ে প্রধানমন্ত্রীর তথ্য উপদেষ্টাকে প্রশ্ন করা হলে তিনি জানান, যথাযথভাবে কেউ দায়িত্ব পালনে ব্যর্থ হলে পরিবর্তন করতে পারেন প্রধানমন্ত্রী। মাননীয় প্রধানমন্ত্রী একটা মন্ত্রিসভা তৈরি করেছেন, একটা উপদেষ্টা পরিষদ তৈরি করেছেন। এটুকু ওনার সাথে কথা প্রসঙ্গে আমি যতটুকু বুঝি, ওনার যদি কখনো মনে হয় যে কেউ ভালো পারফর্ম করতে পারছেন না, তার জায়গায় দপ্তর পুনর্বন্টন অথবা নতুন কাউকে দেয়া, এগুলো যদি প্রয়োজন মনে করেন তিনি সেটা করবেন। তার সাথে আমার ব্যক্তিগতভাবে কথা বলে মনে হয়েছে এটা এখন 180 দিনের পরপর হবে না তার চাইতে একটু সময় লাগবে, সেটা আমি নিশ্চিতভাবে বলতে পারছি না। তিনি জানান, ডিজিটাল মাধ্যমে অপপ্রচার বা সাইবার বুলিং ঠেকাতে কঠোর হচ্ছে সরকার। গঠন করা হচ্ছে আইনজীবী প্যানেল। আমরা যে কেউ ডিসইনফরমেশনের শিকার হতে পারি, আমরা যে কেউ মারাত্মক মিথ্যা সাইবার বুলিংয়ের শিকার হতে পারি, আমরা ফেক ছবি ফেক ভিডিওর শিকার হতে পারি। সেই রকম মানুষদের জন্য সুখবর হচ্ছে এই আইনজীবী প্যানেল যেটার কথা বলা হয়েছিল, এটা গঠন সম্পূর্ণ হয়েছে। তথ্য উপদেষ্টা বলেন, ঝিনাইদহে বীরশ্রেষ্ঠ হামিদুর রহমানের ভাস্কর্য জঙ্গি গোষ্ঠী ভাঙচুর করা নেই, তার মুখের অবয়ব সঠিক না থাকা এবং দুর্ঘটনার শঙ্কায় সেটি সরিয়ে নিচ্ছে জেলা প্রশাসন। এখানে হামিদুর রহমানের আবক্ষ মূর্তি আছে, তার যে ফেস, এটার সাথে কিন্তু এই যে জঙ্গিরা ভেঙে ফেলছে, এটার সাথে এটা কোনো সম্পর্ক নেই, এটা একটু ক্লিয়ার করি। তার সাথে মিললে, আর দ্বিতীয় হচ্ছে এটা যে ইন্টারসেকশনে আছে সেটার কারণে অ্যাক্সিডেন্ট হচ্ছে, এরকম একটা অভিযোগ ভ্যালিডলি আছে। ওনার ফেস যাতে ঠিক মতো বোঝা যায় এবং খুব ভালোভাবে আরেকটা ওনার আবক্ষ ভাস্কর্য এবং সাথে মুক্তিযুদ্ধকে রেখে একটা ভাস্কর্য তৈরি হবে, মানে একটা নতুন জায়গায়, এটা নিয়ে দ্রুত তারা সিদ্ধান্ত জানাবেন। তিনি জানান, এবছরের শেষ দিকে 2 লাখ প্রবাসীকে কার্ড দেয়া হবে, যা দিয়ে 10 ধরনের সুবিধা পাবেন তারা। এই স্বার্থ রক্ষার জন্য এই কার্ডটা দিচ্ছেন। এর মাহবুব কবির, চপল, ATN বাংলা, ঢাকা। জুলাইয়ে মানবতা বিরোধী অপরাধের মামলায় আসামি হচ্ছে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান হত্যা মামলায় গ্রেফতার অবসরপ্রাপ্ত মেজর মোজাফফর হোসেন। তার বিরুদ্ধে জুলাই হত্যাকাণ্ডের সংশ্লিষ্টতা পাওয়া গেছে বলে জানিয়েছে প্রসিকিউশন। আগামী বৃহস্পতিবার তাকে হাজির করার নির্দেশ দিয়েছে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল 2। এদিকে 2-1 দিনের মধ্যে রাজধানীর মতিঝিল শাপলা চত্বরে হেফাজতে ইসলামের সমাবেশে হত্যাকাণ্ডের ঘটনায় ট্রাইব্যুনালে আনুষ্ঠানিক অভিযোগ জমা দেওয়া হবে বলে জানান চিফ প্রসিকিউটর হুমায়ুন চিশতির রিপোর্ট। শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান হত্যাকাণ্ডের পর ৪৫ বছর পলাতক ছিলেন অবসরপ্রাপ্ত মেজর মোজাফফর হোসেন। গত ১৫ জুলাই রাতে রাজধানীর বনানী ডিওএইচএসের একটি বাসা থেকে গ্রেপ্তারের পরদিন তাকে সেনাবাহিনীর কাছে হস্তান্তর করে পুলিশ। মঙ্গলবার মোজাফফর হোসেনকে মানবতাবিরোধী অপরাধের মামলায় গ্রেপ্তার দেখানোর আবেদন করে প্রসিকিউশন। চিফ প্রসিকিউটর জানান, জুলাইয়ে মানবতাবিরোধী অপরাধের মামলায় গ্রেফতার সাবেক সেনা কর্মকর্তা লেফটেন্যান্ট জেনারেল মাসুদ উদ্দিন চৌধুরীর সাথে নিয়মিত যোগাযোগ ছিল মোজাফফরের। তাদের কথোপকথনের সূত্র ধরেই ১/১১-র সময় থেকে শুরু করে জুলাইয়ে মানবতাবিরোধী অপরাধে মোজাফফরের সংশ্লিষ্টতা পাওয়া গেছে। আমাদের ইনভেস্টিগেশন এজেন্সি ইনভেস্টিগেশন করতে গিয়ে দেখা গেল যে গত 16 বছর এই মাসুদ উদ্দিন চৌধুরী এবং মেজর অবসরপ্রাপ্ত মোজাফফর হোসেন তাদের মধ্যে বিভিন্ন সময় কথাবার্তা হয়েছে। এই মেজর মোজাফফর হোসেন আমাদের পার্শ্ববর্তী দেশে তিনি একাধিকবার গমনাগমন করেছেন, আবার বাংলাদেশে এসছেন এবং মাসুদ উদ্দিন চৌধুরীর সাথে তার একটা সুসম্পর্ক ছিল। আমাদের কাছে যেহেতু একটি প্রাথমিক তথ্য এসছে যে তার মানবতা বিরোধী অপরাধের সাথে তার সংশ্লিষ্টতা আছে, ১/১১-র সাথে তার সংশ্লিষ্টতা আছে এবং আর কোনো ঘটনার সাথে তার কোনো সংশ্লিষ্টতা আছে কিনা, এই সমস্ত বিষয়গুলি উদ্ঘাটনের স্বার্থে আমাদের তদন্তকারী কর্মকর্তা আজকে আমার বরাবর একটি আবেদন করেছে তাকে গ্রেফতার দেখানোর জন্যে। চিফ প্রসিকিউটর জানান, রাজধানীর মতিঝিল শাপলা চত্বরে হেফাজতে ইসলামের সমাবেশে হত্যাকাণ্ডের ঘটনায় শিগগিরই আনুষ্ঠানিক অভিযোগ জমা দেওয়া হবে। হেফাজতের মামলার পূর্ণাঙ্গ রিপোর্ট অফিসিয়ালি আমার কাছে জমা দেওয়া হয়েছে। আমি হয়তো কিছুক্ষণ পরেই অফিসিয়ালি আমি এটা রিসিভ করব। রিসিভ করার পরে আমরা একটা ফর্মাল চার্জ রেডি করতে
সময় লাগে। আগামীকালকে অথবা পরশুদিন এর মধ্যে আমরা ফরমাল চার্জ দাখিল করব। প্রসিকিউশনের আবেদনের প্রেক্ষিতে ট্রাইব্যুনাল 1-এর 3 বিচারক ডিজিএফআই, ডিবি ও র্যাবের গোপন বন্দিশালা আয়নাঘর পরিদর্শনে যাবেন বলে জানান চিফ প্রসিকিউটর। হুমায়ুন চিস্তি, এটিএন বাংলা, ঢাকা। শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের খুনি মোজাফর হোসেনকে এতদিন কারা আশ্রয় দিয়েছিল তা দ্রুত খতিয়ে দেখার দাবি জানিয়েছেন বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব ও প্রধানমন্ত্রীর রাজনৈতিক উপদেষ্টা রুহুল কবির রিজভী। রাজধানীর নয়াপল্টনে সাবেক যুবদল নেতা জাকির হোসেন নান্নুর রুহের মাগফিরাত কামনায় দোয়া মাহফিলে তিনি এ দাবি জানান। রিজভী বলেন, এখনও নানা চক্রান্ত ষড়যন্ত্র চলছে। বঞ্চিত নেতাকর্মীদের হতাশ না হয়ে ঐক্যবদ্ধ থাকার আহ্বান জানান তিনি। ৪৫ বছর ওই লোক কোথায় ছিল? মেজর মুজাফর কিভাবে আসতে পারলো? নিশ্চয়ই যারা তাকে আশ্রয় দিয়েছেন এর আন্তর্জাতিক আশ্রয়দাতা আছে, দেশের ভিতরে আশ্রয়দাতা আছে। ১৭ বছর আওয়ামী লীগ ক্ষমতায় ছিল। ৭৫-এর পর কাদের সিদ্দিকীদেরকে কে আশ্রয় দিয়েছে, কে প্রশ্রয় দিয়েছে, কে অস্ত্র দিয়েছে, এগুলো আজকে আমাদেরকে মূল্যায়ন করতে হবে, জানতে হবে। রক্তের বন্যা বইয়ে দিয়ে যারা ভারতে পালিয়ে গেল সেই ৫,০০০ নেতা কর্মী, তাদেরকে কারা আশ্রয় দিয়েছে? সরকার রাজনৈতিক হয়রানিমূলক মামলা প্রত্যাহারের সিদ্ধান্ত নিলেও শিশু নির্যাতন বা ধর্ষণ সংক্রান্ত মামলা প্রত্যাহার হবে না বলে জানিয়েছেন আইনমন্ত্রী মোহাম্মদ আসাদুজ্জামান। সচিবালয়ে 10 জেলায় মামলা পূর্ব মধ্যস্থতা কার্যক্রমের উদ্বোধন শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এসব কথা বলেন। এর আগে 20 জেলায় এই কার্যক্রম শুরু হয়। সারা দেশে বিচারাধীন ৪৫ লাখ মামলার মধ্যে অন্তত 25 লাখ মামলা এই কার্যক্রমের মাধ্যমে সরকার কমিয়ে আনতে চায় বলে আশাবাদ ব্যক্ত করেন মন্ত্রী। অন্তর্বর্তী সরকারের সময় যেসব রাজনৈতিক মামলা হয়েছে সেগুলো নিয়ে যাচাই বাছাই চলছে বলেও জানান তিনি। এগুলো থেকে হয়রানিমূলক মামলা প্রত্যাহারের জন্য একটি কমিটি কাজ করছে বলেও জানান আইনমন্ত্রী। রেপের মামলা, শিশু ধর্ষণের মামলা কিংবা যৌতুকের জন্য স্ত্রীকে হত্যা করেছে মামলা, পরবর্তীতে এই সমস্ত মামলা নিয়ে সে রাজনৈতিক কালার যদি কেউ দেওয়ার চেষ্টা করে, আমি বলেছি আমার টেবিল পর্যন্ত এই মামলা আসবে না। আমি সেটাকে পলিটিক্যাল মামলা হিসেবে প্রত্যাহার করে নেব। আমি এটা করব না। ইন্টারিম গভর্নমেন্টের সময় অনেক হত্যা মামলা আমার রাজনৈতিক নেতাকর্মীদের বিরুদ্ধে দিয়েছে। তো সেই মামলাগুলো যদি রাজনৈতিক হয়রানিমূলক হয়ে থাকে, যাচাই বাছাই করে পুঙ্খানুপুঙ্খভাবে সেইগুলো পরীক্ষা নিরীক্ষা করে সিদ্ধান্ত উপনীত হবে। সাতক্ষীরা 4 আসনের সংসদ সদস্য ও জামায়াত নেতা গাজী নজরুল ইসলাম এবং এক নারীকে ঘিরে সামাজিক যোগাযোগ মাধ্যমে প্রচারিত ভিডিও ও তথ্য দলটি পর্যবেক্ষণ করছে বলে এক বিবৃতিতে জানানো হয়েছে। দলের সহকারী সেক্রেটারি জেনারেল ও কেন্দ্রীয় প্রচার ও মিডিয়া সেক্রেটারি এহসানুল মাহবুব জুবায়ের স্বাক্ষরিত বিবৃতিতে জানানো হয়, এই বিষয়ে গাজী নজরুলের বক্তব্য, প্রথম ও দ্বিতীয় স্ত্রীর বক্তব্য এবং দ্বিতীয় স্ত্রীর পিতার বক্তব্য ইতোমধ্যে গণমাধ্যমে প্রকাশিত হয়েছে। জামায়াতে ইসলামী জানিয়েছে, প্রকৃত ঘটনা যাচাই বাছাইয়ের পর সাংগঠনিক বিধি অনুযায়ী পদক্ষেপ গ্রহণ করা হবে বলেও বিবৃতিতে উল্লেখ করা হয়েছে। মাইলস্টোন ট্র্যাজেডিতে ক্ষতিগ্রস্ত পরিবার ও শিক্ষক শিক্ষার্থীদের মনোবল জনগণের প্রেরণার উৎস বলে মন্তব্য করেছেন জিয়াউর রহমান ফাউন্ডেশনের ভাইস প্রেসিডেন্ট ও প্রধানমন্ত্রী তারেক রহমানের সহধর্মিণী ডাক্তার জুবাইদা রহমান। ন্যাশনাল ইনস্টিটিউট অব বার্ন অ্যান্ড প্লাস্টিক সার্জারির হলরুমে 2025 সালের মর্মান্তিক এই দুর্ঘটনায় নিহতদের স্মরণ সভায় অংশ নিয়ে তিনি এ মন্তব্য করেন। এ সময় যে কোনো দুর্যোগে দেশবাসীকে ভয়কে জয় করে এগিয়ে যাওয়ার আহ্বান জানান জুবাইদা রহমান। তহিদুর রহমান তুহির রিপোর্ট। 2025 সালে মাইলস্টোন ট্র্যাজেডিতে নিহতদের স্মরণ এবং আহতদের প্রতি সমবেদনা জানিয়ে স্মরণ সভার আয়োজন করে ন্যাশনাল ইনস্টিটিউট অব বার্ন অ্যান্ড প্লাস্টিক সার্জারি। একটি জাতির বিবেক। এ সময় নিজেদের দুঃসহ অভিজ্ঞতার স্মৃতিচারণ করেন আহত শিক্ষার্থী ও ক্ষতিগ্রস্ত পরিবারের সদস্যরা। একটি সন্তান আহত হলে শুধু একজন শিক্ষার্থী আহত হয় না, তার সঙ্গে একটি পরিবার আহত হয়। সেদিনের সেই ভয়াবহ ছবি আর মনে করতে চাই না। আপনি আমাদের আজীবন চিকিৎসা ও ভবিষ্যতে পুনর্বাসনের ব্যবস্থা নিশ্চিত করবেন। দুর্ঘটনায় গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করার জন্য চিকিৎসকদের প্রশংসা করেন স্বাস্থ্যমন্ত্রী। এ সময় আহতদের উন্নত চিকিৎসায় সরকার সবসময় পাশে থাকবে বলে জানান স্বাস্থ্য প্রতিমন্ত্রী। আমরা এই মানবিক বিপর্যয়টিকে আমাদের যে যৌথ মানবিক রেসপন্সের মাধ্যমে ধারণ করেছি, সেই বাচ্চাগুলির চিকিৎসা করেছে আমাদের ডাক্তারগণ, সেই প্রমাণ অনেকবার রেখেছেন জাতীয় দুর্যোগে।
আমি তাদেরকে আমার অন্তঃস্থল থেকে আমাদের সরকারের পক্ষ থেকে আন্তরিক অভিনন্দন। দুর্ঘটনার সময় ভারতীয় মেডিকেল টিমের বাংলাদেশে আসার কথা স্মরণ করে ভারতের হাইকমিশনার দীনেশ ত্রিবেদী বলেন, সরকারের পাশাপাশি দুই দেশের মানুষের সম্পর্ক দৃঢ় হলে তা নতুন মাত্রা দেয়। The partnership between India and Bangladesh is strongest when it is carried forward not only by the government but our citizens, our students, our teachers, our doctors, our professionals, our families and the young people of both sides. ভয়াবহ অভিজ্ঞতার পরও ক্ষতিগ্রস্তরা যেভাবে শোককে শক্তিতে পরিণত করেছেন তা দেশের মানুষের জন্য অনুকরণীয় দৃষ্টান্ত বলে মন্তব্য করেন ডাক্তার জুবাইদুর রহমান। দুর্ঘটনার সময় পাশে থাকায় বিদেশি বন্ধুদেরও ধন্যবাদ জানান তিনি। ট্র্যাজেডিতে আহত শিক্ষক, শিক্ষিকা, শিক্ষার্থী বৃন্দের মনোবল সকলের প্রেরণার উৎস। ভয়াবহ অভিজ্ঞতার পরও আপনারা যেভাবে সাহস ও সংকল্প নিয়ে ভবিষ্যতের দিকে এগিয়ে যাচ্ছেন, জাতি কোনোদিন ভুলবে না। তৌহিদুর রহমান তুহি, এটিএন বাংলা, ঢাকা। 21 জুলাই 2024 সরকারি চাকরিতে কোটা পুনর্বহাল সংক্রান্ত হাইকোর্টের রায় বাতিল করেন সর্বোচ্চ আদালত। তবে আন্দোলনকারীদের রক্তে তখনও রঞ্জিত রাজপথ। বেঁকে বসেন সমন্বয়করা। তারা বলেন, আদালতের রায়ের মাধ্যমে হত্যার দায় এড়াতে পারে না সরকার। 4 দফা দাবি পূরণে 48 ঘন্টার আলটিমেটাম দেন তারা। কারফিউ দিয়ে আন্দোলন দমানোর চেষ্টাকে বৃদ্ধাঙ্গুল দেখিয়ে সারা দেশে কমপ্লিট শাটডাউন জোরদারের আহ্বান জানান সমন্বয়করা। আন্দোলন মোড় নিতে থাকে সরকার পতনের 1 দফায়। আরও জানাচ্ছেন মুশফিকুর রহমান। 9 দফা দাবি নিয়ে শুরু হওয়া কোটা সংস্কার আন্দোলন, শিক্ষার্থীদের শান্তিপূর্ণ অবস্থান, সরকারের গড়িমসি প্রহসন। আন্দোলন বেগবান হওয়ার সাথে সাথে বাড়তে থাকে লাশের মিছিল। সরকারের নির্দেশে বর্বরতার চরমে আইন শৃঙ্খলা বাহিনী। গুলি চলে মিছিলে, রাজপথে ঝরে অসংখ্য প্রাণ। কারফিউ দিয়ে আন্দোলন দমানোর চেষ্টা, বন্ধ করে দেওয়া হয় সকল শিক্ষা প্রতিষ্ঠান। তবুও দমেনি আন্দোলনকারীরা। শিক্ষার্থীদের সাথে যোগ দেয় সব শ্রেণী পেশার মানুষ। প্রবাসীরাও রেমিটেন্স পাঠানো বন্ধ করে সমর্থন জানায় স্বৈরাচার পতনের আন্দোলনে। আন্দোলন দমাতে নতুন চাল দেয় তৎকালীন আওয়ামী লীগ সরকার। 21 জুলাই সারা দেশে সাধারণ ছুটি ঘোষণা করে বন্ধ করে দেওয়া হয় পোশাক কারখানা সহ সব শিল্প কারখানা। কারফিউয়ের মধ্যেই বিশেষ শুনানির মাধ্যমে বাতিল করা হয় সরকারি চাকরিতে নিয়োগের ক্ষেত্রে কোটা পুনর্বহাল সংক্রান্ত হাইকোর্টের রায়। এতে বলা হয়, সরকার প্রয়োজনে নির্ধারিত কোটা বাতিল, সংশোধন বা সংস্কার করতে পারবে। হাইকোর্ট ডিভিশনের রায়টি বাতিল বলে গণ্য হলো। অ্যাপিলেট ডিভিশন আর্টিকেল 104 অনুযায়ী কোটা প্রথার একটি চূড়ান্ত সমাধান দিয়েছেন। সাধারণ কোটা থাকবে 93%। এদিকে 5 দিনে মৃত্যু বেড়ে দাঁড়ায় অন্তত 174 জনে। রায়ের পর্যবেক্ষণে সর্বোচ্চ আদালত শিক্ষার্থীদের ক্লাসে ফিরে যাওয়ার আহ্বান জানান। তবে আন্দোলনকারীদের রক্তে তখনও রঞ্জিত রাজপথ। 4 দফা দাবি পূরণে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়কেরা 48 ঘন্টা সময় বেঁধে দেন। গণমাধ্যম কর্মীদের মুঠোফোনে একটি খুদে বার্তা পাঠিয়ে কমপ্লিট শাটডাউন কর্মসূচি আরও জোরদারের আহ্বান জানিয়ে যৌথ বিবৃতি দেন আন্দোলনের 56 সমন্বয়ক। এতে বলা হয়, শুধু আদালতের রায়ের মাধ্যমে হত্যার দায় এড়াতে পারে না সরকার। বিবৃতিতে সরকারের সাধারণ শিক্ষার্থীদের ওপর নির্যাতন ও হত্যার অভিযোগ তোলা হয়। মুশফিকুর রহমান, এটিএন বাংলা, ঢাকা। স্থানীয় সরকার নির্বাচনে দ্বৈত নাগরিক ও ঋণ খেলাপি এবং এমপিওভুক্ত শিক্ষকরা সহ বিল খেলাপিরা যেন প্রার্থী হতে না পারে সেজন্য আইন সংশোধনের প্রস্তাব দেওয়া হয়েছে বলে জানিয়েছেন সিনিয়র সচিব আক্তার আহমেদ। রাজধানীর আগারগাঁওয়ে নির্বাচন নিয়ে দীর্ঘ বৈঠক শেষে তিনি একথা জানান। এছাড়া স্থানীয় নির্বাচনে আইন শৃঙ্খলা বাহিনীর সংজ্ঞায় সশস্ত্র বাহিনীকে অন্তর্ভুক্তির সুপারিশও করা হয়েছে বলে জানান কমিশন সচিব। কমিশন মনে করেন যে না, এদেরকে এমপিওভুক্ত শিক্ষকগণ যেন নির্বাচনে অংশগ্রহণের অযোগ্যতা হয়। ঋণ খেলাপি বলে যে বিষয়টা আছে, যে দুটো ক্ষেত্র এখানে হচ্ছে বন্ধকদাতা এবং গ্যারান্টার। সেবা প্রদানকারী সংস্থায় যদি কোনো
বিল খেলাপি থাকে, সেটা ব্যক্তিগত হতে পারে বা প্রাতিষ্ঠানিক হতে পারে, দ্বৈত নাগরিকত্বধারী যারা, তাদেরকেও আমরা মনে করি, কমিশন মনে করে যে তাদেরকেও আপনার নির্বাচনে অংশগ্রহণের সুযোগ নেই। এবারে অর্থ সংবাদ। খেলাপি ঋণ আদায় করতে গিয়ে নৃশংসভাবে খুন হন উত্তরা ব্যাংক পিএলসির ব্রাহ্মণবাড়িয়ার কসবা উপজেলার গোপীনাথপুর শাখার প্রিন্সিপাল অফিসার আরিফুল ইসলাম। এ হত্যার সুষ্ঠু বিচার ও দোষীদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে মানববন্ধন ও প্রতিবাদ সভা অনুষ্ঠিত হয়েছে। রাজধানীতে বেলা 11টায় বাংলাদেশ ব্যাংকস এমপ্লয়িজ ফেডারেশনের কর্মসূচির অংশ হিসেবে পূবালী ব্যাংক কর্মচারী সংঘের উদ্যোগে পূবালী ব্যাংক পিএলসির প্রধান কার্যালয়ের সামনে মানববন্ধন ও প্রতিবাদ সভা অনুষ্ঠিত হয়। এ সময় বক্তারা হত্যার সুষ্ঠু তদন্ত ও জড়িতদের আইনের আওতায় এনে দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান। একই সঙ্গে ব্যাংক কর্মকর্তা কর্মচারীদের নিরাপত্তা জোরদারের কার্যকর ব্যবস্থা গ্রহণের আহ্বান জানান তারা। বিআরবি হসপিটালস লিমিটেড আইভিএফ সেন্টারের সাফল্য উদযাপন উপলক্ষে জাঁকজমকপূর্ণ ও বর্ণাঢ্য অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে। অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন বিআরবি হসপিটালস লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক মোহাম্মদ পারভেজ রহমান। আইভিএফ সাফল্যের উদযাপন অনুষ্ঠানে সভাপতিত্ব করেন প্রধান নির্বাহী কর্মকর্তা লোকমান হোসেন মিয়া। অনুষ্ঠানে বক্তারা বিআরবি আইভিএফ সেন্টারে প্রথম নবজাতক ডেলিভারি সাফল্যে আইভিএফ টিম সহ সংশ্লিষ্ট সবার প্রতি কৃতজ্ঞতা জানান। বিআরবি হসপিটাল চিকিৎসা সেবায় মানুষের ভালোবাসা ও আস্থা অর্জন করেছে এবং আগামীতে আরও উন্নত ও মানসম্মত সেবা অব্যাহত রাখবে বলে আশাবাদ ব্যক্ত করেন তারা। অনুষ্ঠানে বিআরবি হসপিটালের কনসালটেন্টরা, ডাক্তার, নার্স, টেকনিশিয়ান, অন্যান্য বিভাগের বিভাগীয় প্রধানরা, কর্মকর্তা কর্মচারীরা উপস্থিত ছিলেন। স্বল্প খরচে আধুনিক চিকিৎসা সেবা দিয়ে যশোরের মানুষের আস্থা অর্জন করেছে আদ্দিন সকিনা মেডিকেল কলেজ হাসপাতাল। বিশেষজ্ঞ চিকিৎসক, আধুনিক রোগ নির্ণয় সুবিধা এবং আইসিইউ, এনআইসিইউ সহ বিভিন্ন সেবা মিলছে এক ছাদের নিচে। হাসপাতালটিতে শিগগিরই যুক্ত হচ্ছে করোনারি কেয়ার ইউনিট সহ আরও আধুনিক প্রযুক্তি। যশোর থেকে তামান্না ফারজানার রিপোর্ট, জানাচ্ছেন জাহিদুল আলম। যশোর সদর উপজেলার ফুলেরহাটে 500 শয্যা বিশিষ্ট আদ্দিন সকিনা মেডিকেল কলেজ হাসপাতাল 2023 সালে যাত্রা শুরুর পর অল্প সময়েই এটি সাধারণ মানুষের আস্থার প্রতিষ্ঠানে পরিণত হয়েছে। মেডিসিন, সার্জারি, গাইনি, শিশু, অর্থোপেডিক, ডেন্টাল সহ 16টি বিভাগে মিলছে চিকিৎসা সেবা। প্রতিদিন গড়ে 50 থেকে 60 জন রোগী ভর্তি হন। বহির্বিভাগে চিকিৎসা নেন 6 থেকে 700 জন। প্রতি মাসে 70 থেকে 80টি স্বাভাবিক প্রসবের পাশাপাশি 200টির বেশি সিজারিয়ান অপারেশন সম্পন্ন হয় এই হাসপাতালে। ডক্টর, নার্স, সিস্টার সবাইদের ব্যবহার খুব ভালো। হ্যাঁ, বাচ্চা এনএসএ সাপোর্ট আছে, এই জন্য আরো বেশি নিয়ে আইছে এই জায়গায়। টাকা খরচ কম হয়, এই জন্য আমি এখানে আসছি। চিকিৎসার মান ভালো, তাই আমার মাকে ফিজিওথেরাপি দেওয়ার জন্য আমরা এখানে নিয়ে আসছি। স্বল্প খরচে আইসিইউ, এনআইসিইউ, ডায়ালাইসিস সেবা প্রত্যাশী রোগীরা আসেন আশেপাশের জেলা থেকেও। শিগগিরই করোনারি কেয়ার ইউনিট চালুরও ঘোষণা দেয় কর্তৃপক্ষ। সাধারণত যশোর ছাড়াও আপনার মাগুরা, ফরিদপুর, তারপর কুষ্টিয়া, মেহেরপুর এসব এলাকার রোগী আসতেছে নিয়মিত। সকাল 8টা থেকে শুরু করে রাত 8টা পর্যন্ত বহির্বিভাগে সেবা প্রদান অব্যাহত থাকে। এর পরেও যখন কোনো রোগী তার কোনো সমস্যা নিয়ে আদ্দিন সকিনা উইমেন্স মেডিকেল কলেজ হাসপাতালে আসেন, তাদেরকে অব্যাহতভাবে সেবা দেওয়ার জন্য আমাদের ইমার্জেন্সি ডিপার্টমেন্ট সর্বক্ষণ খোলা থাকে। মাত্র 100 টাকাতে প্রেগন্যান্সি প্রোফাইল করা হয়। আমাদের ভবিষ্যৎ পরিকল্পনায় রয়েছে আমরা দ্রুততম সময়ে যশোরে এই আদ্দিন সকিনা মেডিকেল কলেজে করোনারি কেয়ার ইউনিট চালু করব। দেশে স্বল্প ব্যয়ে আধুনিক ও বিশেষায়িত চিকিৎসা সেবা আরও সম্প্রসারণের লক্ষ্যের কথা জানান সংশ্লিষ্টরা। ব্যুরো রিপোর্ট, এটিএন বাংলা। রাষ্ট্রপতি মোহাম্মদ শাহাবুদ্দিনের সঙ্গে বিদায়ী সাক্ষাৎ করেছেন নৌবাহিনী প্রধান অ্যাডমিরাল এম নাজমুল হাসান। দুপুরে বঙ্গভবনে অনুষ্ঠিত সাক্ষাতে দায়িত্ব পালনকালে সহযোগিতা করায় রাষ্ট্রপতির প্রতি কৃতজ্ঞতা জানান নৌবাহিনী প্রধান। একই সাথে বাহিনীর সার্বিক উন্নয়ন কর্মকাণ্ড সম্পর্কে রাষ্ট্রপতিকে অবহিত করেন তিনি। সফলভাবে তার দায়িত্ব পালন করায় বিদায়ী নৌবাহিনী প্রধানকে ধন্যবাদ জানান রাষ্ট্রপতি। নতুন নৌপ্রধানের কাছে আগামী 23 জুলাই দায়িত্ব হস্তান্তর করতে যাচ্ছেন অ্যাডমিরাল এম নাজমুল হাসান।
সরকার স্বচ্ছতা এবং জবাবদিহিতা নিশ্চিত করায় বহু প্রতিকূলতার মধ্যেও দেশের অর্থনীতি ঘুরে দাঁড়াতে শুরু করেছে বলে মন্তব্য করেছেন সমাজ কল্যাণ মন্ত্রী ডাক্তার AZM জাহিদ হোসেন। রাজধানীর বাংলাদেশ মেডিকেল ইউনিভার্সিটিতে বীর মুক্তিযোদ্ধা ও প্রখ্যাত চক্ষু বিশেষজ্ঞ প্রয়াত ডাক্তার আব্দুল কুদ্দুসের প্রথম স্মরণ সভায় তিনি একথা বলেন। ডাক্তার কুদ্দুসের জীবনাদর্শ এবং সততার কথা স্মরণ করে তিনি আরো বলেন, পদবি পেয়ে অনিয়ম না করে মানুষের কল্যাণে কাজ করার মানসিকতা সবাইকে তৈরি করতে হবে। অনুষ্ঠানে স্বাস্থ্যমন্ত্রী সরদার এম শাখাওয়াত হোসেন, ড্যাব সভাপতি ডাক্তার হারুন আল রশিদ এবং BMU এর উপাচার্য ডাক্তার FM সিদ্দিকী অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন। আমাদের কার্যক্রম এইরকম হওয়া উচিত না যে এই চেয়ারটা আমার, এই চেয়ারটা somebody else will be there। কেউ বলে 282, কেউ বলে 300, যাই হোক এই দেশ থেকে পাচার হয়ে গেছে। তারপরেও দুর্দশাগ্রস্ত একটা অর্থনৈতিককে সামনে নিয়ে মাননীয় প্রধানমন্ত্রীর নেতৃত্বে আলহামদুলিল্লাহ এখন পর্যন্ত বাংলাদেশ মুদ্রাস্ফীতি বলেন গ্রাজুয়ালি কমছে। আন্তর্জাতিক অঙ্গনে আবারও উড়ল বাংলাদেশের লাল সবুজ পতাকা। কলম্বিয়ার বুকারামাঙ্গায় আয়োজিত 56তম আন্তর্জাতিক পদার্থবিজ্ঞান অলিম্পিয়াডে 95টি দেশের মধ্যে সেরা মেধাবীদের টেক্কা দিয়ে অবিস্মরণীয় সাফল্য ছিনিয়ে এনেছে বাংলাদেশ। নটরডেম কলেজের ফাহিম ফারবিনের ঝুলিতে এসেছে রৌপ্য পদক। পাশাপাশি ব্রোঞ্জ পদক জিতেছেন নাফিস সাদিক ও আদিত্য রহমান, আর সম্মানসূচক পদক পান মোহাম্মদ সামিউল ইসলাম। 2011 থেকে পথ চলায় মোট 50টি আন্তর্জাতিক স্বীকৃতি প্রমাণ করে পদার্থবিজ্ঞানের মঞ্চে স্বর্ণ জয় এখন শুধুই সময়ের অপেক্ষা। এবারে খেলার খবর। সাতাশ জুলাই নতুন করে স্পোর্টসের প্রথম আসরের সমাপনী দিনে বিজয়ীদের পুরস্কৃত করবেন প্রধানমন্ত্রী তারেক রহমান। মিরপুরে সুইমিং কমপ্লেক্সে জাতীয় পর্যায়ের প্রতিযোগিতার উদ্বোধনী অনুষ্ঠানে কথা জানান যুব ক্রীড়া প্রতিমন্ত্রী আমিনুল হক। তিনি বলেন, নতুন 2টি সহ মোট 10টি ইভেন্ট নিয়ে আগামী সেপ্টেম্বরে শুরু হবে নতুন করে স্পোর্টসের দ্বিতীয় আসর। বাছাইকৃত প্রতিভাবান ক্রীড়াবিদদের দীর্ঘমেয়াদী প্রশিক্ষণের জন্য BKSP-তে ভর্তির উদ্যোগ নেওয়া হবে বলেও জানান প্রতিমন্ত্রী। এদিন সাঁতারে 4টি ইভেন্টের ফাইনাল শেষে বিজয়ীদের পুরস্কৃত করা হবে। মাননীয় প্রধানমন্ত্রীর যে উদ্যোগ, যে ক্রীড়া হলে পেশা, পরিবার পাবে ভরসা, আমরা খেলাধুলাকে পেশা হিসেবে প্রতিষ্ঠা করতে চাই। নতুন করে স্পোর্টসের মাধ্যমে আমরা সারা বাংলাদেশ থেকে, তৃণমূল থেকে প্রতিভা অন্বেষণের মাধ্যমে তাদেরকে আমরা আমাদের যে BKSP রয়েছে সেইখানে BKSP-তে তাদের ভর্তি করিয়ে তাদের পড়াশোনা, খেলাধুলার সকল দায় দায়িত্ব আমরা সরকার বহন করব। শেষ করার আগে BRB কেবল সংবাদ শিরোনাম আরেকবার। বিমান ভাড়া কমলেও গত বছরের তুলনায় হজের খরচ বাড়ল 38,000 টাকা। সর্বনিম্ন প্যাকেজ 5,05,000। 24 সেপ্টেম্বর পর্যন্ত নিবন্ধন। মন্ত্রিসভায় পরিবর্তনের ইঙ্গিত প্রধানমন্ত্রী তথ্য উপদেষ্টার। সরকারের গঠনমূলক সমালোচনা করা যাবে, অপপ্রচার করলে কঠোর ব্যবস্থার হুঁশিয়ারি। এক বছরে 25 লাখ মামলা কমাতে চায় সরকার, বললেন আইনমন্ত্রী। যাচাই বাছাই চলছে অন্তর্বর্তী সরকারের আমলে রাজনৈতিক মামলার। শহীদ রাষ্ট্রপতি জিয়া হত্যায় অভিযুক্ত মেজর মোজাফফর মানবতা বিরোধী অপরাধের মামলায় আসামি হচ্ছেন। বৃহস্পতিবার আদালতে হাজির করার নির্দেশ। মাইলস্টোন ট্র্যাজেডির 1 বছর আজ। দুঃসহ স্মৃতি এখনো ভুলতে পারেননি স্বজনরা। ভয়কে জয় করে এগিয়ে যাওয়ার আহ্বান ডাক্তার জুবাইদা রহমানের। এবং 24-এর এই দিনে সরকারি চাকরিতে কোটা নিয়ে হাইকোর্টের রায় বাতিলের পরেও 4 দফা দাবিতে অনড় সমন্বয়করা। আন্দোলন মোড় নেয় সরকার পতনের 1 দফায়। পরবর্তী সংবাদ দেখার আমন্ত্রণ জানিয়ে এখনকার মতো শেষ করছি। ATN বাংলা সংবাদ ইউটিউবে দেখতে ব্রাউজ করুন youtube/ATN বাংলা নিউজ। ধন্যবাদ সবাইকে।